করছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শামীম সাদি, বর্তমানে দুবাইয়ে থাকার কারণে ঘটনাটি ইমেল করে পাঠালাম এবং ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব। কোথায় যেন পড়েছিলাম একজন মানুষ তার জীবনে নাকি অন্তত একবার অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়। সেদিন আমিও একবার এমন একটা ঘটনার মুখোমুখি হয়েছিলাম। অবশ্যই এর পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল, যা তখন না বুঝলেও এখন বুঝি। ঘটনাটা বলেই ফেলি। অবশ্য এর আগে যতজনকে বলেছিলাম কেউ বিশ্বাস করেনি, উল্টো হাসাহাসি করেছে। তাই আজ আপনাদের আমার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, যার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা কয়েক মাস আমি ভীষণ আতঙ্কের মধ্যে ছিলাম। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। মূল ঘটনায় আসি। সময়টা 2018। তখন আমি নারায়ণগঞ্জের একটি স্কুলে পড়ি। স্কুলের এক্সাম শেষে লম্বা একটা ছুটি, তাই নানুর বাড়িতে বেড়াতে যাবার জন্য ব্যাগ রেডি করে রওনা দিলাম একাই। একা যেতে তেমন কোনো প্রবলেম হতো না, কারণ এক বাসে করেই মূল গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। বলে রাখা ভালো, নারায়ণগঞ্জ থেকে শেরপুর যেতে 5 থেকে 6 ঘন্টার মতো লাগত। বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সব গুছাতে লাগলাম। এমন সময় নানু কিছু কাঁচা মাংস আর ভাজা পিঠা দিতে চাচ্ছিল। অবশ্য নিতে চাচ্ছিলাম না, কিন্তু জোর করেই ধরিয়ে দিল আর বলল, হ্যাঁ, গাড়ি করে চলে যাব, এতটা প্রবলেম হবে না। যেই ভাবা সেই কাজ। সবকিছু গুছিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকেই সব ধরনের বাস পাওয়া যায়। তো বাস স্ট্যান্ডে আসার পর জানতে পারলাম শেরপুর নারায়ণগঞ্জের বাসের কিছু প্রবলেম হয়েছে, বাস যাবে না। এমনিতেই আমি এই রাস্তায় নতুন, আর এমন সিচুয়েশনে পড়েছি আম্মু নানু এদেরকে বললে নেক্সট টাইম একা একা কোথাও বেড়াতেও দেবে না। তাই কাউন্টারের এক আঙ্কেলকে বললাম। আঙ্কেল বলল, এখান থেকে গাজীপুর যাও, ওখান থেকে সব বাস পাবে। তাই দেরি না করে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। 3 ঘন্টার মধ্যে এসেও পড়লাম। গাজীপুর চৌরাস্তায় নামার পর তেমন একটা চিনি না, যেই কারণে একটু ঘোরাঘুরি করলাম বাস কাউন্টারের খোঁজে। ভাগ্য এতটাই খারাপ, এখানেও বাস মিলল না। যাই হোক, ঘটনা তো বড় না করে মূল ঘটনা বলি। আমি রোডের এক কোনায় দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে যাব। এমন সময় একটা লোক এসে বলল, কোথায় যাবেন? আমি বললাম, নারায়ণগঞ্জ, কিন্তু বাস পাচ্ছি না। ভদ্রলোকটি বললেন উনি যাবেন গুলিস্তান, আর আমাকে ওনার সাথে যেতে বললেন, অফার করলেন। তবে উনি বাসে না, ট্রেনে করে যাবেন। আমি যেহেতু রাস্তায় নতুন, তাই রাজি হয়ে গেলাম। এছাড়া বেশ রাতও হয়ে গেছে। ভদ্রলোকটি আমাকে নিয়ে ট্রেন স্টেশনে পৌঁছালেন। কিছুক্ষণের মধ্যে কমলাপুর স্টেশনের ট্রেনটা এসে পড়ল। কিন্তু অবাক করার মতো ভেতরে যথেষ্ট পরিমাণ জায়গা থাকার পরও লোকটি ট্রেনের ছাদে উঠে বসলেন এবং আমাকে হাতটি বাড়িয়ে দিয়ে বললেন, উঠে পড়ো। আমিও উঠে পড়লাম। ওনাকে বললাম যে আমরা তো চাইলে ভেতরে বসতে পারতাম, ছাদে উঠলাম কেন? এখানে তো অনেক রিস্কি একটা ব্যাপার। তেমন একটা পাত্তা না দিয়ে উনি বলে উঠলেন, বাসায় কে কে থাকে? আর এছাড়াও তিনি জিজ্ঞেস করলেন আমি কি করছি, এই সব। যাই হোক, গল্প করতে করতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেছে। এখন পড়লাম আর একটা দুর্বিপাকে। এই সময় নারায়ণগঞ্জের একটা বাসও নেই। আমার ভীষণ ভয় লাগলো, কারণ শুনেছিলাম গুলিস্তান একটা বিপজ্জনক এলাকা, যেখানে দিনে দুপুরেই সবকিছু চুরি করে নিয়ে যায়। আর এখন তো অনেক রাত। আমার ভয় হতে লাগলো। ভদ্রলোক বললেন যে অনেক রাত যেহেতু হয়েছে, বাস পাচ্ছ না, তুমি আমার বাসায় চলো, ভোরবেলায় বাসে করে চলে যাবে। আমি যেতে চাচ্ছিলাম না মনে মনে ঠিকই, কিন্তু এমন একটা সিচুয়েশনে আমি তার কথায় নাও করতে পারছি না। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যাবার আগে ওনাকে বললাম, অনেক রাত হয়েছে, রাত্রে তো আমরা খাইনি, চলেন কিছু খেয়ে নেই। তো ওনাকে নিয়ে একটা বিরিয়ানির দোকানের সামনে গেলাম, কিন্তু উনি আমাকে বললেন যে ওনার প্রবলেম আছে, তাই বিরিয়ানির দোকানে উনি যেতে পারবেন না। আমাকে খেয়ে আসতে বললেন। আমি খাওয়া দাওয়া করে ওনার জন্য একটা পার্সেল নিয়ে আসলাম, কিন্তু ওনাকে পাচ্ছি না। ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। আমি পাগলের মতো তাকে খুঁজছি, কারণ এই মুহূর্তে আমি ভীষণ একা।
আমি অনেকক্ষণ খোঁজার পর যখন তাকে পাচ্ছিলাম না, হঠাৎ করে পেছন থেকে ডেকে উঠলেন, এই যে এসে পড়েছি। আমি ওনাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। তার সাথে হাঁটছি, প্রায় আধ ঘন্টা হাঁটলাম, একটা বাড়ির কাছে আসলাম। বাড়িটা নিরিবিলি, একতলা, তার মধ্যে ইলেকট্রিসিটি নেই। বাসায় উনি নাকি একাই থাকেন, তাকে দেখার মতো কেউ নেই। ওনাকে বললাম, আপনার জন্য খাবার এনেছি, খান। উনি বললেন যে রেখে দাও, সময় হলে খাবো। একটু পর আমাকে বললেন যে আমার ব্যাগে থাকা গোস্তের প্যাকেটটা তাকে দিতে। অবাক হয়ে গেলাম। আমার ব্যাগে যে মাংস আছে এটা আমারই মনে ছিল না, উনি কিভাবে জানলেন? যাই হোক, কোনো কিছু জিজ্ঞেস না করেই দিয়ে দিলাম। ফোনের চার্জও ছিল না। ঘুটঘুটে অন্ধকারে আমরা কথা বলছিলাম। প্রথম দিকে তাকে ভয় না লাগলেও এখন আমার অনেকটা ভয় লাগছে তার কর্মকাণ্ডে। উনি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে আমাকে শুতে বলে কেমন যেন একটা অদৃশ্য হয়ে গেলেন অন্ধকারে। তেমন ভালো দেখতেও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর পর ওনার ভয়েস শুনতে পাচ্ছিলাম। আমি শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছি, কোনোভাবে ঘুম আসছে না। রুম থেকে হঠাৎ করে বিশাল পচা গন্ধ আসতে শুরু করলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম। আর শুনতে পাচ্ছি কটকট করে কিছু একটা খাওয়ার আওয়াজ, যেন হিংস্র কোনো পশু খাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে। এমনিতেই অন্ধকার, তার মধ্যে ভীষণ গন্ধ, আর এরকম একটা গরম এনভায়রনমেন্টে আমি রীতিমতো ভয়ে ঘামতে শুরু করলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার। আমি অনেক আল্লাহ আল্লাহ করতে লাগলাম। আমি চাইলেও দৌড় দিতে পারবো না, যে কারণে আমি চোখ বুজে সব সহ্য করছিলাম। আমি একটু অনুভব করতে পারছিলাম আমার পেছনে কে যেন দুপ করে শুয়ে পড়ল। আমি নড়াচড়া না করে স্ট্যাচুর মতো শুয়ে থাকলাম। পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে হাত দিল। আমার সেন্সলেস হওয়ার মতো একটা অবস্থা, এতটা ভয় পাচ্ছিলাম। আমি পেছনে ঘুরে তাকাতে সাহসও পাচ্ছিলাম না। হঠাৎ করে উনি আমার গলা জোরে 2 হাতে শক্ত করে চেপে ধরলেন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। যতটা সম্ভব মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। অন্ধকারে দেখছিলাম না, কিন্তু তার চোখ দুটো টকটকে লাল, হিংস্র একটা দানবের মতো। তার শরীর থেকে, নাকি মুখ থেকে কি যেন পড়ছে আমার বুকের ওপর। আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যেখানে যেখানে পড়ছে আমার জ্বলে যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। উনি আমাকে তার হাতে থাকা একটা ছুরি দিয়ে বুকের মধ্যে ভীষণ জোরে একটা আঘাত করলেন। বলতে পারেন আমি তখনই মারা গেলাম বা সেন্সলেস হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার সেন্স ফিরল মধ্যরাতে। সময়টা কতটা জানি না। ফোনে চার্জ নেই। আমি হাঁপিয়ে হাঁপিয়ে কোনোভাবে ব্যাগটি নিয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতর থেকে বের হতে পারছি না। হঠাৎ করেই আমার সামনে সেই ভয়ঙ্কর অবয়বটি এসে দাঁড়ালো। অবয়বটির চোখ থেকে টকটকে লাল মণি আমি দেখতে পাচ্ছি। তার মুখ থেকে অজস্র লালা ঝরছে, পূর্ণিমার চাঁদের আলোয় যতটা দেখা সম্ভব। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভয়ে চিৎকার করতে চাচ্ছিলাম হেল্পের জন্য, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। আমাকে দ্বিতীয়বার সেই ভয়ঙ্কর অবয়বটি আঘাত করল। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল মসজিদের আজানে। আমার শরীরে ভীষণ ব্যথা, উঠে দাঁড়াতে পারছিলাম না। কোনোভাবে উঠে দাঁড়ালাম। রাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো মনে করতে করতে বাড়ি ফিরতে লাগলাম। কিন্তু এ কি, চারিদিকে এরকম জঙ্গলের মতো কেন? এ তো একটা পোস্ট অফিসের মতো জায়গা, একটা সরকারি ভবন যা ব্যবহৃত হয় না অনেক দিন। নোংরা জঙ্গলের স্তূপ, দিনে দুপুরে অন্ধকার। আমি বাড়ি থেকে বের হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে একটা রিকশায় উঠে পড়লাম। বললাম গুলিস্তান নিয়ে যান, যেখান থেকে নারায়ণগঞ্জের বাস ছাড়ে। বাসায় এসে পড়লাম। বাসায় এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। সব ঘটনা খুলে বললাম আম্মুকে। সেদিনের পর থেকে আমার ভীষণ জ্বর, কিছু খেতে পারি না আর ভয় পাই। আমার অবস্থা অনেকটা খারাপ দেখে আমার আব্বু একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুর কিছু তদবির দিয়ে গেলেন এবং তাবিজ দিয়ে গেলেন, যেটা আমার সাথে সব সময় থাকবে। 7-8 দিন পর আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমি প্রায় অনেকটা সময় ভয়ঙ্কর সেই অবয়বটাকে স্বপ্নে দেখতাম, আর দেখতাম সে আমার গলা চেপে ধরেছে। আমি ছটফট করছি। সবসময় এরকম দেখার কারণে আমি ভীষণ ভয় পেতাম। আব্বু আবারও আমাকে আরেকটা হুজুরের কাছে নিয়ে আসলেন। উনি বললেন ভয়ঙ্কর একটা জিনের পাল্লায় পড়েছি, যে কারণে অতি সহজে আমার পেছু ছাড়ছে না সেই জিন। হুজুর আরেকটা তাবিজ দিয়ে গেলেন এবং বললেন 7 দিন রাখলেই হবে, কিন্তু 7 দিনের মধ্যে একবারও যাতে তাবিজটি হাতছাড়া না হয়। হুজুরের কথা মতো তাই করলাম এবং ভয়ানক স্বপ্ন দেখলাম না, কিন্তু রয়ে গেল সেই ভয়, একা থাকার ভয়।
এরপর আল্লাহর রহমতে আমার সাথে তেমন কিছু ঘটেনি। লেখার সময় আমার শরীরে কাঁটা দিয়ে উঠছিল। এখন অনেকটা ভয় কাটিয়ে নিজেকে সামলিয়ে নিয়েছি। তেমন একটা গুছিয়ে লিখতে পারিনি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। পরীক্ষার অনেক ব্যস্ততার মধ্যেও ভূত.com আমার প্রথম ঘটনাটি শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে ঘটে যাওয়া আরও কয়েকটা ঘটনা আছে, সময় পেলে আবারও লিখতে বসবো। ভালো থাকবেন রাসেল ভাই, আমার জন্য দোয়া করবেন, সামনে পরীক্ষা। শামীম সাদি দুবাই থেকে লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনাটির জন্য। আশা করছি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি ভালো লাগবে। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জেলা বগুড়া, থানা শাহজাহানপুর। রাসেল ভাই এবং ভূত.com এর সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি আগেও একটা ঘটনায় ইমেইল করেছিলাম এবং তা শ্রোতা বন্ধুদের নিকট পড়ে শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাসেল ভাই। আজকে আমি সকলের নিকট যে ঘটনাটি শেয়ার করতে চাই তা আমার গ্রামের এক দাদুর সাথে ঘটে যাওয়া কালো জাদুর ঘটনা। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় ৩০ বছর আগে, তাই লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। দাদুরা ছিলেন দুই ভাই, একজনের নাম জামাল, অন্যজনের নাম কামাল। আমি যে দাদুর কাছ থেকে ঘটনাটি শুনেছি তার নাম ছিল কামাল, তিনি ছিলেন ছোট। ঘটনাটা আমি আমার দাদুর ভাষায় বলছি। আমার বাবা মারা যাবার পর পরিবারে আমার মা, বড় ভাই আর আমি ছিলাম। আমার বয়স তখন 15, আর বড় ভাই অর্থাৎ জামালের বয়স ছিল 21 বছর। আমার বাবার অনেক সম্পদ ছিল, যেহেতু আমরা তখনও কেউ বিয়ে করিনি আর সবাই একসাথে থাকতাম, তাই বাবা আমাদের মাঝে সম্পত্তি ভাগ করে দেননি। সব সম্পদ আমাদের বাবা মায়ের নামে করে দিয়ে পরপারে চলে যান। যেহেতু পরিবারের বড় ছেলে আমার বড় ভাই, তাই সেই হিসেব করে সম্পদগুলো দেখাশোনা করত। আমাদের বড় ভাই জমি চাষ করতেন, ধান বা অন্যান্য ফসল বিক্রি করে অর্থ উপার্জন করতেন। এভাবে আমাদের পরিবারের সকলের দিনগুলো খুব ভালোই কাটছিল। তারপর হঠাৎ করে মা একদিন বড় ভাইকে নরম সুরে বললেন, বাবা, আমার তো বয়স হয়ে যাচ্ছে, এত কাজ আমি আর একা সামলাতে পারি না, তোরাও বড় হয়েছিস, বাবা এখন একটা বিয়ে করা দরকার, তোর সংসার সাজানো প্রয়োজন। ভাইয়া তখন বললেন, মা আমাকে আর কিছুদিন সময় দাও, আমি একটু ভেবে দেখি। কিছুদিন পর যখন ভাইয়াকে মা বিয়ের কথা আবার জিজ্ঞেস করলেন, তখন ভাইয়া একটা মেয়ের কথা বাসায় জানায়। তার সাথে ভাইয়ার 2 বছরের সম্পর্ক। মেয়েটির বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পরেই। মেয়েটাকে আমরা সকলেই চিনতাম, কিন্তু আমরা কেউ এই বিষয়ে কিছুই জানতাম না। মা তখন মেয়েটির কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়েন, কারণ মেয়েটির আচরণগত সমস্যা ছিল। যেমন তার নিজের বাবা মাকে ভালোভাবে সে ডাকত না, মা বাবার কথা শুনত না, এক কথায় বলতে গেলে বদমেজাজি একটা মেয়ে। মা ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইয়া সেদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যায় এবং সেদিন রাতেই ভাইয়া সেই মেয়েটিকে বিয়ে করে বাসায় চলে আসে। মার তখন সব দেখে হার্ট ফেল করার মতন উপক্রম হয়, কিন্তু ভাইয়ার তাতে কোনো কিছুই আসে যায় না। মাকে না জানিয়ে বিয়ে করেছে, কিন্তু যেহেতু আমাদের অনেক সম্পদ, তাই মেয়ের ফ্যামিলি থেকে কোনো বাধা আসেনি। যথারীতি মা সারা রাত কান্নাকাটি করেন এবং যা হয়েছে তা কপালের লিখন বলে স্বীকার করে নেন।
এরপর শুরু হয় আমাদের বাসায় ভাবির অত্যাচার। যেহেতু আমাদের সব জমি ভাইয়া দেখাশোনা করত, তাই সংসারের সব দায়িত্ব ভাইয়ার উপর ছিল। ভাবি মাকে দিয়ে সব কাজ করাতো। মাকে আর আমাকে ঠিকমতো খেতেও দিত না। আমাদের থেকে প্রচুর কাজ করিয়ে নিত, আর ভালো ব্যবহার করা তো দূরের কথা, ঠিকভাবে কথা পর্যন্ত বলতো না। ভাইয়া এইসব ব্যাপার সবকিছু জানলেও কিছু বলতো না, কারণ সে নিজের ইচ্ছাতে ভাবিকে বিয়ে করেছে। এরপর যখন ভাবি দেখলেন ভাইয়ার সব জমি মায়ের নামে করা, তখন তিনি আবার মায়ের উপর অত্যাচার করে রোজ বলতেন, আপনার সব জমি আপনার বড় ছেলের নামে করে দেন, আর না হলে আমি আপনাকে কষ্ট দিতে দিতে মেরে ফেলব। আরো বলেন, আমার মা মারা গেলে সব সম্পত্তি বড় ভাই পাবেন। আমার বাবার করা দলিলে এমনটাই লেখা ছিল। মা এসব জেনেও মুখ বুজে সব সহ্য করে যান। তারপর এভাবে দিন চলতে থাকে। কি ভাবছেন আমি কোনো প্রতিবাদ করেছি কিনা? আসলে ভাইয়ার প্রতি আর আমার প্রতি ভালোবাসার জন্য মা সবকিছু সহ্য করে গেছেন, আর আমাদের চুপ করে থাকতে বলেছেন। তারপর মা একদিন সহ্যের সীমা পেরিয়ে সিদ্ধান্ত নিলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন। বড় ভাই জেনে খুশি হলেও ভাবি মোটেও খুশি হলেন না। তিনি চাইতেন সব সম্পদ বড় ভাই পাক এবং আমরা তাদের চাকর হয়ে থাকি। কিন্তু একদিন মা গোপনে সব সম্পত্তি ভাগ করে দেন এবং আমাদের মাঝে ঝগড়া আর অশান্তি বেড়ে যাবে ভেবে মা আমাকে নিয়ে আলাদা হয়ে যান, আর কিছু দূরে একটা জমিতে নতুন ঘর তুলে সেখানে থাকার সিদ্ধান্ত নেন। ভাইয়া আর ভাবিকে আলাদা করে দেয়া হলে ভাবি একটুও খুশি হন না। এরপর কিছুদিন থেকে লক্ষ্য করা যায় মা ঠিকভাবে খেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না। দিনের বেলাতেও ভয় পেয়ে রীতিমতো চিৎকার দিয়ে উঠত। শরীর শুকিয়ে দিন দিন রোগা হয়ে যাচ্ছিল। মাকে নিয়ে সেই সময়ের অনেক বৈদ্যের কাছেও আমরা গিয়েছি। মায়ের শরীর তখন দুর্বল ভেবে বৈদ্যমশাই তরল কিছু ঘুমের ওষুধ দেন, কিন্তু তাতেও কোনো উপকার হয় না। তারপর একদিন রাতে মা ঘুম থেকে উঠে পানি খাওয়ার উদ্দেশ্যে বাইরে রান্নাঘরে যান এবং রান্নাঘর থেকে বাইরে বের হয়ে একটা কালো ছায়া দেখতে পান, আর সেই কালো ছায়া মায়ের কাছে এসে তার গলা চেপে ধরে এবং মাটিতে শুইয়ে ফেলে মায়ের সাথে ধস্তাধস্তি শুরু করে। মা সেই কালো ছায়াটার হাত থেকে রক্ষা পেতে অনেক জোরাজুরি করেন। অবশ্য উপায় না পেয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তখন আমি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা মাটিতে পড়ে আছেন, আর মাথার কাছে সেই কালো ছায়াটা বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে সেই কালো ছায়া এক লাফে গাছে উঠে যায়। তারপর আমি ভয়ে ভয়ে দৌড়ে মায়ের কাছে যাই এবং মাকে কোলে তুলে নিয়ে ঘরে আসি। মায়ের চিৎকার শুনে পাশের বাসার চাচিও ছুটে আসেন আমাদের বাড়িতে। চাচিকে মায়ের মাথায় পানি ঢালতে বলে আমি যাই মসজিদের ইমাম সাহেবকে ডাকতে। একটু পরে ইমাম সাহেবকে নিয়ে আমাদের বাসায় প্রবেশ করতে যাব, তখন খেয়াল করলাম ইমাম সাহেব সেই গাছটির নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে গাছটির দিকে তাকিয়ে আছেন আর মনে মনে কি সব বিড়বিড় করছেন। আমার ডাক শুনে ইমাম সাহেব চমকে যান এবং বলেন, চলো এবার তোমার মায়ের কাছে যাওয়া যাক। ইমাম সাহেব আর আমি ঘরে ঢুকে দেখলাম মা তখনও অচেতন অবস্থায় পড়ে আছেন আর চাচি মাথায় পানি ঢালছেন। তারপর ইমাম সাহেব মাকে অনেক ঝাড়ফুঁক করেন এবং একটি গ্লাসে পানি পড়ে সেই পানি মায়ের মুখে ছিটিয়ে দিতেই মা জ্ঞান ফিরে পান এবং আমাদের সব ঘটনা খুলে বলেন। সব শুনে ইমাম সাহেব একটু চুপ করে থেকে মাকে বলেন, আপনি সুস্থ হয়ে যাবেন, টেনশনের কিছু নেই। এই বলে ইমাম সাহেব আমার হাত ধরে ঘরের বাইরে নিয়ে আসেন এবং ভয়ার্ত কণ্ঠে বলেন, কামাল, তোমার মায়ের উপরে কেউ কালো জাদু করেছে। এখন তোমার মাকে ভয় দেখিয়ে মারার একটা কৌশল করা হচ্ছে। আমি এটা শুনে ইমাম সাহেবকে অনেক কাকুতি মিনতি করলাম, হুজুর আমার মাকে আপনি বাঁচান, আপনি তো জানেন আমার মা ছাড়া আর কেউ নেই। ভাই আর ভাবি আমাদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। তখন ইমাম সাহেব বললেন, এখনো বেশি দেরি হয়নি, যদি পারো কোনো ভালো আলেমের খোঁজ করো, এই কালো জাদু আমার পক্ষে কাটানো সম্ভব না। আমি অনেক জোরাজুরি করার পর ইমাম সাহেব একজন ভালো কবিরাজের সন্ধান দেন এবং খুব দ্রুত মাকে সেখানে নিয়ে যেতে বলেন। তারপর আমি মাকে কিছু বুঝতে না দিয়েই পরের দিন ইমাম সাহেবের দেয়া কবিরাজের ঠিকানায় মাকে নিয়ে চলে গেলাম। কবিরাজের বাসা ছিল আমাদের পাশের জেলায়। যেতে যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। কবিরাজের বাসায় গিয়ে কবিরাজের খোঁজ করতেই কবিরাজের স্ত্রী বলেন তিনি এখন বাসায় নেই, একটু পর ফিরবেন, আমাদের অপেক্ষা করতে বলেন। তখন আমরা কবিরাজের জন্য অপেক্ষা করলাম। মা তখন আমাকে জিজ্ঞেস করলেন, বাবা হুজুর তো বলেছিল আমার কিছু হয়নি, তাহলে আমাকে এখানে নিয়ে এলি কেন?
আমি তখন মাকে সব ঘটনা খুলে বলি আর তাকে আশ্বাস দেই। অপেক্ষা করতে করতে কবিরাজ একটু পরে আসেন এবং এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকেন। আমি কবিরাজকে সালাম দেই, আর কিছু বলার আগেই কবিরাজ আমাকে বলেন, তোমার মায়ের উপর কঠিন কালো জাদু করা হয়েছে। আমি তখন মনে মনে ভাবতে শুরু করলাম, আমি তো কবিরাজকে কিছু বলিনি, তাহলে তিনি এত কিছু জানলেন কিভাবে? তারপর কবিরাজ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, তুমি কি ভাবছো আমি সেটা জানি। কবিরাজের কথা শুনে আমি হক চকিয়ে গেলাম। মা তখন কবিরাজের মুখে কালো জাদুর ঘটনা শুনে রীতিমতো ভয় পেয়ে কান্না শুরু করলেন। কবিরাজ মাকে শান্ত হয়ে বসতে বলে আমাদেরকে নিয়ে পাশের রুমে গিয়ে বসলেন। আমাকে বললেন, আসলে তোমার মায়ের উপর যে কালো জাদু করা হয়েছে এটা কাটানো অনেক কঠিন, তবে তুমি চিন্তা করো না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার মায়ের উপর এই জাদুর প্রভাব যেন কেটে যায়। এই বলে হুজুর একটি বোতলে পানি পরিয়ে দিলেন এবং পানি বাসায় নিয়ে গিয়ে পুরো বাড়িতে ছিটাতে বললেন। তারপর তিনি আমাদের বাসায় ঠিকানা নিলেন আর বললেন, আজকের মতো যান, আপনারা বাসায় ফিরে যান, আমি আগামী সপ্তাহে আসব, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনাদের বাসায় চলে আসব। আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করি, আমার মাকে এই কালো জাদু কে করেছেন সেটা কি জানতে পারি? তখন হুজুর বললেন, আমি সময় নিয়ে সব দেখে আপনাদের জানাবো, নিশ্চিন্তে বাড়ি যান। তারপর আমরা কবিরাজের কথা মতো বাড়িতে চলে আসি। বাসায় আসার পর হুজুরের কথা অনুযায়ী পুরো বাড়িতে সেই পানি ছিটিয়ে দেই। যথারীতি এইভাবেই 7 দিন কেটে যায়, কোনো সমস্যা হয়নি। তবে মাঝে মাঝে রাতের বেলা লক্ষ্য করতাম টিনের চালে কেউ ঢিল মারছে, সাথে সাথে বাইরে বের হলেও কাউকে দেখতে পেতাম না। এরপর 8 দিনের মাথায় হুজুর আমাদের বাসায় আসেন কাঁধে একটা ঝুলি নিয়ে। হুজুরকে বসতে দিয়ে হুজুরকে জিজ্ঞেস করলাম আমাদের বাসায় আসতে কোনো কষ্ট হয়েছে কিনা। এভাবে কিছুক্ষণ কথা বলার পর হুজুর বললেন, আমি আজ রাতেই তোমার মায়ের জন্য কাজ শুরু করব, সন্ধ্যার আগে আমার কিছু জিনিস লাগবে, সেগুলো জোগাড় করে নিয়ে এসো। তারপর হুজুর কিছু জিনিসের নাম বললেন, যেমন সিঁদুর, মোমবাতি, শুকনা মরিচ, সরিষার তেল আর কিছু পাটের শুকনা আঁশ। সবকিছু সন্ধ্যার মধ্যেই জোগাড় হয়ে গেল। হুজুর রাতে এশার নামাজ শেষ করে খাবার খেয়ে নিলেন এবং আমাদেরও খেয়ে নিতে বললেন। যথারীতি আমরা খেয়ে নিলাম এবং হুজুরের ডাকে সাড়া দিয়ে একটা আলোহীন ঘরে চলে এলাম। দেখলাম হুজুর সেই সিঁদুর দিয়ে গোল করে একটা বৃত্ত এঁকেছেন এবং তার মধ্যে 5টি মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। এরপর হুজুর আমার মাকে সামনে বসিয়ে ডান হাতের কনিষ্ঠা অঙ্গুলি চেপে ধরলেন এবং একটু পর মায়ের মধ্য থেকে অস্বাভাবিক কণ্ঠে, ছেলে আর মেয়ে উভয় কণ্ঠে জোরে জোরে কেউ কথা বলতে শুরু করলো। হুজুর বললেন, এই মহিলার ক্ষতি করার জন্য তোকে কে পাঠিয়েছে? তখন সেই জিনটি বলে উঠল, বলবো না, আমি কিচ্ছু বলবো না। এটা বলে সে হাসতে শুরু করলো। বলবি না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে হুজুর একটা শুকনা মরিচ নিয়ে সরিষার তেলে ভিজিয়ে আগুন ধরিয়ে দিলেন এবং সেটি মায়ের নাকের সামনে ধরলেন। বন্ধ কর, বন্ধ কর, আমি আর থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। তখন হুজুর আবার জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে তোকে এই মহিলার ক্ষতি করতে? আমাকে এই মহিলার বড় ছেলের বউ পাঠিয়েছে, এই মহিলাকে ভয় দেখাতে, সুযোগ পেলে মেরে ফেলতে। এসব আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম আর ভাবির প্রতি অনেক ঘৃণা অনুভব করছিলাম, অভিমানও হচ্ছিল। মনে মনে ভাবছিলাম আমার নিজের ভাবি আমার মাকে মেরে ফেলার জন্য এসব করছে। ছি 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 ছি। এরপর হুজুর সেই জিনকে বললেন, তুই আর এই মহিলার কোনো ক্ষতি করতে পারবি না এবং এই মুহূর্তে তার শরীর ছেড়ে যাবি। তখন জিন মায়ের শরীর ছেড়ে যেতে চায় না, কারণ সে কালো জাদুর মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ। হুজুর তখন সেই জিনকে অনেক ভয় দেখানোর পর সে তখনও যখন যেতে চাচ্ছিল না, তখন হুজুর জিজ্ঞেস করলেন, কি পেলে সে যাবে? তখন মায়ের মধ্যে থাকা সেই জিনটি বলল, তাকে 2টো কালো মহিষ দিতে হবে এবং তাহলেই সেই মহিলার শরীর ছেড়ে চলে যাবে। হুজুর বললেন, 2টা মহিষ নয়, 2টা লাল মোড়ক দেব। জিনটা রাজি না হলে তখন তিনি জিনকে বন্দী করতে চান। তখন জিনটি ছাগল দাবি করে এবং জিনটি ছাগল দাবি করার পর হুজুর সেটা মেনে নেন। জিনটি বলে, একজন সাহসী ছেলের হাতে 2টি ছাগলকে দিয়ে বাড়ির পাশে পুকুরের মধ্যে হাঁটু পানিতে ছেড়ে দিয়ে আসতে হবে, কোনোভাবেই পানিতে নামতে পারবে না সেই ছেলেটি। ছাগল 2টি আমরা নিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ের একটা কদম গাছের ডাল ভেঙে দিয়ে যাব। আমাদের বাড়িতে 2টো ছাগল আগে থেকেই ছিল লালন পালনের উদ্দেশ্যে। জিনটির বলা কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। এরপর হুজুর তার কাজ শেষ করে হাদিয়া নিয়ে চলে গেলেন এবং জিন যা যা বলেছিল সেভাবে জিনটিও বিদায় নিয়েছিল। এরপর মায়ের সাথে আর এমন ঘটনা ঘটেনি, তবে কালো জাদুর প্রভাব কেটে গেলেও যে এই কালো জাদু করেছে মানে ভাবির কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে, এই কথাটি সেই জিন বলে গিয়েছিল।
কিছুদিন পর আমরা জানতে পারি ভাবির বড় একটা ক্ষতি হয়ে গেছে, এত বড় ক্ষতি যে তিনি সিদ্ধান্ত নেন বাচ্চা দত্তক নেবেন। তার কথা অনুযায়ী তারা একজন সন্তানকে দত্তক নিয়ে বড় করেন, আর কিছুদিন পরে এলাকার সব জমি জমা বিক্রি করে দিয়ে অন্য দেশে চলে যান। এখন আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। তিনি কোন দেশে আছেন তাও আমরা জানি না। এই ছিল ঘটনা। অনেক বড় করে লিখলাম, অনেক কথা বাদ দিয়ে লিখতে হয়েছে। আর হ্যাঁ, দাদুর কাছ থেকে যে ঘটনাটি শুনেছি, তিনি গতকাল উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হয়েছেন। সকলে দাদুর জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে শ্রোতা বন্ধুদের নিকট এই ঘটনাটি শেয়ার করার অনুরোধ রইল। আমার কাছে আরও ঘটনা রয়েছে, ভূত.com-এ শ্রোতারা উৎসাহ বোধ করলে পাঠাবো ইনশাল্লাহ। এই বলে নাহিদ হাসান তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটা ঘটনা লিখেছেন নাহিদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া, আমি উম্মে সালমা স্বর্ণা বরিশাল থেকে ঘটনা লিখে পাঠাচ্ছি, কারণ স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। যোগ্য মনে হলে সবাইকে পড়ে শোনাবেন। ঘটনাটি ভয়ঙ্কর কিনা জানি না, তবে অদ্ভুত। এটা আমার প্রথম পাঠানো ঘটনা। তবে আমি আমার মেজ বোন 2012 সাল থেকে ভূত এফএমের ভক্ত ছিলাম, এখনো আছি। প্রথম ঘটনা লিখছি, জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো। আমার স্টোরিটি সিলেক্টেড হলে কাইন্ডলি আমাকে জানাবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি 2014 সালের, বরিশাল মঠবাড়িয়া উপজেলার বান্দবপাড়া ইউনিয়নের। ঘটনাটি ঘটে আমার ফুফাতো বোন আদিবার সাথে। এটি ছদ্মনাম, আমি আদিবার মতো করেই বলছি। আমি তখন সদ্য ম্যাট্রিক পাশ করে প্যারামেডিকেলে ভর্তি হয়েছি। লেখাপড়ার প্রতি অন্যরকম ঝোঁক ছিল আমার। একদিন আমার এক বান্ধবীর জন্মদিনে মায়ের একটি শাড়ি পরে গেলাম। সেখানে আমার সেই বান্ধবীর চাচাতো ভাই আমাকে প্রপোজ করল। আগেও কলেজ টাইমে মাঝে মাঝে ছেলেটি আমার আশেপাশে ঘুরঘুর করত। বান্ধবীর ভাই হওয়াতে তেমন কিছু ভাবিনি। তবে সেদিন জন্মদিনে তাকে আমি সরাসরি বলে দেই আমি সব ভালোবাসা বা এই সমস্ত সম্পর্কের মধ্যে নেই, আমি লেখাপড়া করতে চাই। এরপর বেশ কিছুদিন বেশ কয়েকভাবে ছেলেটি আমাকে বোঝানোর চেষ্টা করে যে আমাকে অনেক ভালোবাসে এবং আমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না। এরপর আমিও রাজি হয়ে যাই। খুব ভালো যাচ্ছিল আমাদের দুজনের দিন। মাঝে মাঝে দেখা হতো আমাদের। মূলত ওর গ্রাম ছিল আমাদের পাশের গ্রামে। সবসময় দেখা না হলেও ফোনে কথা হতো। হঠাৎ একদিন ওর ফোন আসা বন্ধ হয়ে গেল। আমিও কল দিয়ে পাচ্ছি না। আমাদের এই সম্পর্কের কথা কেউ জানতো না, শুধু আমার বড় বোন ছাড়া। তাই আমি আমার বান্ধবীর কাছেও কিছু জিজ্ঞেস করিনি। ও যদি আবার সব বুঝে ফেলে। আমি অনেক কাঁদতাম, মন মরা হয়ে থাকতাম, ঠিকভাবে পড়তে পারতাম না। তাই আমার বড় বোন আমাকে বাড়ি নিয়ে গেল, যেন ঘুরে এসে আবার পড়ালেখায় মন বসে। আপুর বাড়ি হলো পাশের আরেক গ্রামে। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম আপুর বাসায়। হঠাৎ শুনতে পেলাম সজল, এটি ছদ্মনাম, আমাকে ডাকছে। রাত তখন কয়টা ঠিক আন্দাজ করতে পারিনি। এতদিন পরে ওর কণ্ঠ শুনে আমি মুহূর্তের মধ্যেই দরজা খুলে বের হলাম। দেখলাম সজল দাঁড়িয়ে আছে। আমাকে বলল, চলো আদিবা, আজ অনেক কথা বলবো, অনেক গল্প করবো তোমার সাথে। আমি আর সজল হাঁটছি পাশাপাশি। মনে হচ্ছিল বহু পথ, মাইলের পর মাইল পাড়ি দিচ্ছি পাশাপাশি দুজনে। এরপর একটি স্থানে গিয়ে দুজন বসলাম। সজল আমার হাত স্পর্শ করল আর কেমন ঠান্ডা অনুভব হলো আমার। এর মধ্যেই শুনতে পেলাম
আজানের ধ্বনি আর সজল কেমন হাওয়ায় মিলিয়ে গেল। আমি যা দেখলাম তার নিজের চোখে দেখছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম আমি একটি কবরস্থানে একটি নতুন কবরের উপরে বসে আছি, আর আমার চারিদিকে বেশ নির্জন আর হালকা অন্ধকার। এরপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলে দেখি ভোরের আলো ফুটেছে, আর আমি আমার বোনের বাসার রুমে শোয়া অবস্থায়। ভাবলাম স্বপ্ন দেখেছি, কিন্তু পায়ের পাতায় প্রচুর ব্যথা অনুভব করছিলাম। উঠে বসে দেখি আমার পায়ের তলায় অনেক কাদামাটি লেগে আছে। আমার চুলগুলো এলোমেলো, আর আমার জামার পেছনে ছোপ ছোপ মাটি। স্বপ্ন হলে এই কাদামাটি কি করে এলো আমার পায়ে, আমার জামায়? এক চিৎকার দিলাম। চিৎকার শুনে আপু রুমে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, এই কি অবস্থা তোর, এমন দেখাচ্ছে কেন? আপুকে সব বললাম। সব শুনে আপু চুপ করে রইল। তারপর বলল, ফ্রেশ হয়ে নে, এখনই বাবার বাড়ি যাব আমরা। আপু আর আমি আমাদের বাড়ি চলে আসলাম। বিকেলে এক হুজুর আসলেন, আর পুনরায় আমাকে আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করতেই আমি অবাক হয়ে আমার আপুর দিকে তাকালাম। আপু আমাকে অভয় দিল। হুজুর সব শুনে যা আমাকে বলল তা শোনার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। সে বলল, মা, আমরা সবাই একদিন আল্লাহর ডাকে তার কাছে ফিরে যাব, তবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, কোনো বদ দুষ্টু জিনের পরিকল্পনায় নয়। আল্লাহর অশেষ রহমত যে আযানের মাধ্যমে তোমার জীবন রক্ষা হয়েছে। এরপর তিনি আমাকে পানি পড়া দিলেন। আমার মা বোনকে বললেন আমি যেন একা না ঘুমাই, আর রাতে একা বাইরে না যাই। আজ রাতেই যেন আমার বাবা হুজুরের কাছ থেকে একটি তাবিজ এনে আমার হাতে বেঁধে দেন। এই বলে হুজুর চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আপুকে প্রশ্ন করলাম, কি সব বলল হুজুর? আর দুষ্টু জিন কেন সজল হয়ে আসবে? উত্তরে আপু যা বলল তা আমার মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। আদিবা, মায়ের মুখে তোর এই বিষণ্ণতার কথা শুনে তোকে আমার বাড়ি নিয়ে আসলাম, মাকে কিছু বুঝতে না দিয়েই। 2-1 দিন পরে তোর বান্ধবীকে ফোন দিয়ে বিভিন্ন প্রসঙ্গ টেনে সজলের কথা জিজ্ঞেস করলাম। যা শুনলাম তা তোকে বলার সাহস হয়নি আমার। যেদিন থেকে সজলের কল আসা বন্ধ হয়েছে তোর কাছে, সেদিন সকালে সজলের সাথে ওর মায়ের অনেক ঝগড়া হয়। বিষয় ছিল সজলের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে সজলের মা রান্না করতে চলে যায়। অনেকক্ষণ সজলের কোনো শব্দ বা সাড়া শুনতে না পেয়ে সে সজলের ঘরের দিকে যায়। ঘরের জানালা দিয়ে দেখতে পায় সজল গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। এক চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়। ঘরের দরজা ভেঙে সজলের নিথর দেহ বের করে আনা হয়। আপুর কথা শুনে আমি চুপ হয়েছিলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। সেদিন রাতেই আমার হাতে বাবা তাবিজ বেঁধে দেন। এরপর আর কোনো দিন আমি সজলকে স্বপ্নে দেখিনি। বেশ কিছুদিন পর আমি নিজেকে সামলে নিয়ে শুধু একবার সজলদের বাড়ি যাই। ওদের বাড়ির পেছনেই ওর কবর। সেদিন সেই কবরস্থান দেখে আমার সেই রাতের কথা মনে পড়ে। বিশ্বাস করো, আমাকে সেদিন সেই অচেনা রূপে অবয়বটি এখানে এই কবরস্থানে নিয়ে এসেছিল, সজলের নতুন কবরে। এই কথা বলে আদিবা তার অদ্ভুত ঘটনা শেষ করেছিল। সেদিন রাতে আদিবা যার সাথে গ্রামের পর গ্রাম হেঁটেছিল, এমন একজন যার অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে তখনও ছিল না। কিছু ব্যাপার রহস্যের মায়াজালে জড়িয়ে থাকে, যার রহস্য জাল আমরা ভেদ করতে পারি না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। উম্মে সালমা স্বর্ণা, রূপাতলী, বরিশাল থেকে লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমাদের আজকের